স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে সায়েন্সের প্রথম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ ফোর্স অ্যান্ড প্রেশার এইটা আলোচনা করছি। এটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট আর এটাই তোমাদের প্রথম চ্যাপ্টার। তো দেখো এবার প্রথমে কি বলেছে, এটা তোমাদের একটুখানি রিভিশন কনসেপ্ট যেগুলো আছে ওগুলো একটু প্রথমে স্টার্টিং দিকে ইনিশিয়ালি বলেছে। তো কি বলেছে দেখো, আমরা জানি আমরা অ্যাপ্লাই করি ফোর্স। দেখো আমি ইংলিশ লাইনটা বলে বাংলা মানেটা আবার করে বলতেই পারতাম, তাতে সময়টা নষ্ট হবে। আমি মেনলি বাংলাটাই বলছি, আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। ইংলিশটা ফলো করো, ওইটারই আমি বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের মানেটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? না হলে আননেসেসারি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তোমাদের তো ফার্স্ট সামেটিভে অনেকগুলো চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার আছে ফিজিক্যাল সায়েন্সেরই আর একটা আছে লাইফ সায়েন্সের। তো মোটামুটি 70 থেকে 80খানা পেজ আমাকে পড়াতেই হবে। তাই একটুখানি আমি লাইন বাই লাইন একদমই তোমাদের পড়াচ্ছি, কিন্তু আগে আগে নয়, ইংলিশটা বলে নিয়ে আবার বাংলাটা রিপিট করাটা একটা আননেসেসারি, ভিডিওটাকে আরও বড় করা হবে। তো সেটা আমি চাইছি না করতে, আমি পরপর বাংলাভাবেই বলছি, তোমরা সেটাকে একটু সবাই ফলো করো। তো চলো শুরু করা যাক। প্রথমত কি বলেছে দেখো, আমরা অ্যাপ্লাই করি ফোর্সকে টু মোবিলাইজ নড়ানো, ঠিক আছে, মুভ করতে। আর স্টেশনারি অবজেক্ট যেটা হচ্ছে একটা স্থির অবজেক্টকে আমরা নাড়ানোর জন্য ফোর্স অ্যাপ্লাই করি। তারপর দেখো আমরা ফোর্স অ্যাপ্লাই করি কি করতে না, চেঞ্জ করতে ডাইরেকশন দিক চেঞ্জ করতে অফ আ মুভিং বডি, যেটা কোনো বডি যেটা মুভ করছে, যেরকম ধরো গাড়ি, সেটাকে তার দিক পরিবর্তন করার জন্যও আমরা অ্যাপ্লাই করি ফোর্স। অ্যান্ড অ্যাক্সিলারেট অর ডিসিলারেট ইট, বা সেটার স্পিড বাড়ানো বা স্পিড কমানো। তাছাড়া আমরা ফোর্স অ্যাপ্লাই করি কোনো অবজেক্টের শেপ চেঞ্জ করতে, তাই তো? শেপ কি, তার যেটা যেরকম দেখতে আর কি, যেরকম পটারিতে ইউজ করা হয়। তারপর আর স্প্রিং ক্যান নট বি একটা স্প্রিং কি, যেটা হচ্ছে তোমরা জানো স্প্রিং কি হয়, সেটাকে কম্প্রেস কি, যেটাকে শর্ট করা, বা স্ট্রেট করা টানা, সেটা করা যাবে না ফোর্স ছাড়া। তো আমাদের সব কিছুতেই ফোর্স লাগে। তো এখান থেকে দেখো আমি যে প্রথম ব্র্যাকেটটা করেছি, সবাই আশা করি দেখতে পাচ্ছ। এখান থেকে একটা কোয়েশ্চেনটা সবাই লিখে নাও সাইডে। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে রাইট 4 অ্যাপ্লিকেশনস অফ ফোর্স, ঠিক আছে? তো ফোর্সের 4টে অ্যাপ্লিকেশন বা ইউজ আমরা কখন কখন করি, এটা হচ্ছে প্রথম তোমাদের কোয়েশ্চেন। সবাই এখনই সাইডে লিখে নেবে, যাতে কিনা পরে আর এটা আবার করে তোমাদের দেখতে না হয়। তাহলে তোমরা একবারে যখন এই চ্যাপ্টারটা এন্ড হবে, তোমাদের কোয়েশ্চেনগুলোও সব রেডি থাকবে। আর এই কোয়েশ্চেনগুলোর বাইরে তোমাদের কোনো কোয়েশ্চেন সেরমভাবে আসার কোনো চান্স নেই, এইটুকু গ্যারেন্টিড ভেবে চলতে পারো। তো তারপর দেখো যে বলেছে কি, যে এরকমভাবে অনেক ফোর্স আমাদের ভেতরেও কাজ করে। তো ফোর্স আমাদের একটা অ্যাক্টিভ রোল প্লে করে আমাদের বোন, মাসেল, আর তাই জন্য আমরা আমাদের ফিটে দাঁড়িয়ে থাকতে পারি। শক্তির মাধ্যমেই তো দাঁড়িয়ে থাকতে পারি। আমরা যখন খুব উইক থাকি, ধরো আমাদের খুব যখন জ্বর হয় বা শরীর খুবই উইক থাকে, তখন কি আমরা আমাদের বলে না পায়ে দাঁড়িয়ে হাঁটারও শক্তিটা পাচ্ছি না। তো সব কিছুতেই আমাদের ফোর্সটা দরকার হয়। তো দেখো আমরা এর আগের বার পড়েছিলাম, তাই তো? কি পড়েছিলাম? ফার্স্ট ল, সেকেন্ড ল আর থার্ড ল অফ মোশন। সেটা কে দিয়েছিলেন না স্যার আইজাক নিউটন দিয়েছিলেন। ফেমাস যে 3টে লজ অফ মোশন, মনে পড়ছে? একদম শেষের দিকেই আমরা এটা পড়েছিলাম। তো সেখানে দেখো 3টে ল আরেকবার বলেছে, এটা আরেকবার একটু রিভাইজ করে নেওয়া যাক। কেন এটা আবার বলেছে তোমরা জানো? কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা ছাড়া কোনো কিছু আরও এগোনো যায় না। তো দেখো কি বলেছে হচ্ছে ফ্রম দ্য ফার্স্ট ল আমরা জানতে পেরেছি যে যখন কোনো ফোর্স অপারেট করবে কোনো অবজেক্টের উপর, এটা দরকার তার ভেলোসিটিটা জানতে পারা, যে অবজেক্টটার চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না। ভেলোসিটি বলেছিলাম, যারা আগের ভিডিওগুলি দেখোনি তাদেরকে একটা শর্টে বলে দিই, যে ভেলোসিটি হচ্ছে অনেকটা স্পিডের মতন। স্পিডটা কি না, কতটা গতিতে কোনো জিনিস বা বস্তু এগোয় বা আমরা ধরো এগোচ্ছি, সেটাই ভেলোসিটি কি হয় না, ভেলোসিটি হচ্ছে যখন ওই স্পিডেরই একটা নির্দিষ্ট ডিরেকশান থাকবে। ধরো আজকে আমি টানা চলছি তো চলছি, তো সেইটাকে আমরা বলতে পারি স্পিড। কিন্তু সেটাই ধরো আমরা এগোচ্ছি, আবার ডান দিক নিলাম, বাঁ দিক নিলাম, এগোলাম, পেছোলাম, তো এগুলোকে কি বলে? ডাইরেকশন। তো তখন সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে আমার ভেলোসিটি, নট স্পিড। তো এইটুকুই তফাৎ ভেলোসিটি আর স্পিডের, যে স্পিডের ডাইরেকশান থাকবে সেটাকেই আমরা বলি ভেলোসিটি। এটাই তোমরা পরে পড়বে যে স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কেন না সেটার কোনো ডাইরেকশান নেই,
আর ভেলোসিটি হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি, কেননা সেটার একটা ডাইরেকশন আছে। এবার দেখো তাহলে ফার্স্ট ল থেকে মেনলি আমরা কি জানতে পারছি, যে কোনো অবজেক্ট যদি স্টেশনারি থাকে বা সেটার যদি ভেলোসিটিটা আনচেঞ্জ থাকে, মানে যেটা চেঞ্জ হয় না, তো সেখান থেকে আমরা ইনফার মানে বুঝতে পারি যে কোনো ফোর্স তার উপর কাজ করছে না, তাই তো? তাই জন্যেই সেই বস্তুটা স্থির রয়েছে আর তার স্পিড বা ভেলোসিটিটা রিমেন্স আনচেঞ্জড রয়েছে, তাই তো? or the aggregate of forces operating on the object is zero। বা এখান থেকে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারি কি না, অ্যাগ্রিগেট অফ ফোর্স মানে টোটাল সাম, মানে তার উপর যে সব কটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটার নেট এফেক্টটা কত হচ্ছে, জিরো। তো এখানে তোমাদের আবার একটুখানি কনফিউজিং লাগতেই পারে, তো এখানটা একটু আমি ব্রেকডাউন করে বলি। ধরো তোমাদের এই টেবিলের উপর যেখানে তোমরা পড়ছো সেখানে একটা বই রাখা, তো চারদিক থেকে চারটে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, বইটার উপর, উপর নিচ আর ডান দিক বাঁ দিক। তো যদি চারটে ফোর্সের মাপ না মানে হচ্ছে যে অ্যামাউন্টটা যদি সেমই থাকে, তাহলে কি বইটা তার জায়গা থেকে নড়বে না, কেননা নেট ফোর্সটা সেটার জিরো হয়ে যাবে। তাই জন্যই সেই বডিটা বা সেই অবজেক্টটা কি রয়েছে, স্টেশনারি রয়েছে। তো এটাই বলেছে যে আরেকটাভাবে বলা যায় যে কি না, যখন অ্যাগ্রিগেট বা টোটাল সাম অফ ফোর্স অন দ্য বডি হচ্ছে যখন জিরো হবে, তখনও সেটাকে বলা যায় যে বস্তুটা হচ্ছে স্টেশনারি বা সেটার ভেলোসিটিটা হচ্ছে রিমেন্স আনচেঞ্জড। সেকেন্ড ল থেকে আমরা বুঝতে পারি কি না, দ্য গ্রেটার ফোর্স অ্যাপ্লাইড অন অ্যান অবজেক্ট দ্য গ্রেটার ইজ দ্য অ্যাক্সিলারেশন অর চেঞ্জ অফ ভেলোসিটি অফ দ্য অবজেক্ট পার সেকেন্ড। মানে যত বেশি আমরা ফোর্স অ্যাপ্লাই করব তত বেশি তার অ্যাক্সিলারেশন হবে, তাই তো, বা চেঞ্জ অফ ভেলোসিটি অফ দ্য অবজেক্ট পার সেকেন্ড। কেন না, আমরা জানি অ্যাক্সিলারেশন মানেই তো চেঞ্জ অফ ভেলোসিটি পার সেকেন্ড। এটা আমরা আগের যে ক্লাস সেখানে আমরা পড়েছিলাম যে চেঞ্জ ইন ভেলোসিটি পার ইউনিট টাইমকেই আমরা কি বলি, অ্যাক্সিলারেশন। আর আমরা আরেকটাও ওই ইকুয়েশান জানি যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্স যদি আমি বাঁদিকে বাড়াই ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তার মানে অ্যাক্সিলারেশনটা কী হবে না, ফোর্স বাই মাস হয়ে যাবে। কারণ এম ইন্টু এ যদি আমি এটা বলছি, তো তোমরা অবশ্যই এটা খাতায় লিখবে যখন আমি এটা বলছি, নাহলে কিন্তু বুঝতে পারবে না। সবাই লেখো ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এটা আমরা জানি। তো আমরা এটা লিখতে পারি এরমভাবে যে এম ইন্টু এ ইকুয়াল টু এফ, তাই তো? এটুকু আশা করি সবার লেখা হয়েছে। দেন তোমরা লেখো, তো এখান থেকে আমরা এটা কিভাবে পাবো, মানে অর্থাৎ অ্যাক্সিলারেশনটা কিভাবে পাবো না, ইকুয়াল টু এফ বাই এম, তাই তো? মানে দেখো এম ইন্টু এ ছিল, মানে এমের সাথে এটা ইন্টু হয়েছিল, সেটা যখন ডান দিকে আসবে ফোর্সের সাথে নিচে চলে আসবে, তাই তো? কেন আমরা জানি যে যখন ইকুয়াল টু সাইনের অন্য দিকে যায় তখন সেটার কি হয়, সাইনটা পরিবর্তন হয়, প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়, সেরমভাবে ইন্টুটা ডিভাইড হবে, ডিভাইডটা ইন্টু হয়ে যাবে। তাহলে মাসটা কি হয়ে যাবে, নিচে ডিভাইড এসে যাবে ফোর্সের সাথে। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা কি হয়ে যাবে না, ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই মাস। তার মানে অ্যাক্সিলারেশনটা কিসের সাথে প্রপোর্শনাল, ডাইরেক্টলি ফোর্সের সাথে। মানে যত বেশি ফোর্স বাড়াবো সেই বডিটার অ্যাক্সিলারেশনও বাড়বে। আবার উল্টো দিক দিয়ে সম্পর্ক থাকবে কীরকম, কার সাথে না, মাসের সাথে। মানে মাস বাড়ালে অ্যাক্সিলারেশন কমবে আর অ্যাক্সিলারেশন বাড়ালে মাস কমবে, ঠিক আছে? তো এটা তোমরা একটা এক্সাম্পল নিয়ে করতে পারো সহজে। ধরো তোমাদের ফোর্স আছে 10 আর মাস রয়েছে 2, প্রথম কন্ডিশন। তাহলে অ্যাক্সিলারেশন কত আসলো, 10/2 মানে 5। নেক্সট তোমরা দেখো, যখন আমি মাসটা বাড়াচ্ছি 2 থেকে আমি মাসটা করলাম 5-এ, এটা অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। তখন কি হচ্ছে না, ফোর্সটা সেম রেখে তাহলে অ্যাক্সিলারেশনটা কত হয়ে যাবে, 10/5 2। তার মানে দেখো যখন মাস ইজ ইনক্রিজড ফ্রম 2 কেজি টু 5 কেজি, তখন অ্যাক্সিলারেশনটা কমে যাচ্ছে, 5 থেকে 2 হয়ে যাচ্ছে। তো এটা বুঝতে পারলে তো কেন এটা বললাম যে মাস বাড়লে অ্যাক্সিলারেশন কমবে আর মাস কমালে অ্যাক্সিলারেশন বাড়বে, ঠিক আছে? এটা তোমরা এরকম না লিখলে কিন্তু পরবর্তীকালে বুঝতে খুব অসুবিধা হবে, কারণ এগুলো তো প্রথম পড়ছো তোমরা, তাই জন্যই বলা, আর কিছুই না। তো হলো এটা। তো দেখো এখান থেকে আমরা সেকেন্ড লটা হয়ে গেল। তো বলেছে ইফ ফোর্স ইজ ডাবলড, অ্যাক্সিলারেশনটাও ডাবল হবে।
তো এইভাবে এবার থার্ড লটাও চলে আসছে। থার্ড লটা কি না, থার্ড লটা অনুযায়ী থার্ড লটা তো সবচেয়ে সোজা ছিল, মনে আছে যে যখন একটা বস্তু কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে অন্য একটা বস্তুর উপর, দ্য লেটার অলসো এক্সার্টস অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অন দ্য ফর্মার, মানে আগের যে বস্তুটার উপর সেও একটা ইকুয়াল আর অপোজিট ফোর্স অ্যাপ্লাই করে। তো ফার্স্ট ফোর্সটা যদি অ্যাকশান হয়, সেকেন্ড ফোর্সটাকে কী বলবো, রিয়াকশান বা ভাইস ভার্সা, মানে সেকেন্ডটাকে যদি অ্যাকশান বলি তাহলে ফার্স্টটাকে রিয়াকশান হয়ে গেল। তো ঠিক আছে, তো এবার দেখো বলেছে নেক্সট এবার মেজারমেন্ট অ্যান্ড ইউনিট অফ ফোর্স। তো আমরা জানি যে যখন একটা ধরো বই রাখা হয়েছে টেবিলে, তো স্লাইটলি পুশ করলে একটা গ্রেটার ভেলোসিটি অ্যাপ্লাই হবে, যখন পুশটা আরও জোরে হবে তখন আরও গ্রেটার ভেলোসিটি অ্যাক্সিলারেশন হ্যাজ অকার ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রেটার ফোর্স। Thus your push must have created such force. To measure force on a particular object আমরা তার ইম্প্যাক্টটা দেখি যে কতটা অ্যাক্সেলারেশনটা মেজার করতে হয়। মানে মোট কথা এখান থেকে তোমাদের অতটা দরকার নেই প্যারাটা পড়ার, এখানটাতে মেন আসো, যেটা আমরা অলরেডি জানি যে ফোর্স ইকুয়ালস টু কি না মাস অফ অ্যান অবজেক্ট ইন্টু অ্যাক্সেলারেশন প্রডিউসড ইন দ্য অবজেক্ট, তাই তো, মানে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এতক্ষণ যেটা আমি বলছিলাম, যেখানে এফ হচ্ছে ফোর্স, এম হচ্ছে মাস, আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন। তো এবার দেখো তোমরা নেক্সট কোয়েশ্চেন লেখো, হোয়াট ডু ইউ মিন বাই 1 নিউটন অফ ফোর্স। ঠিক আছে, তো অ্যান্সারটা কী হবে, দ্য ফোর্স উইচ প্রডিউসেস অ্যান অ্যাক্সিলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে যদি অ্যাক্সিলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, দেখো এটা কী করে আসলো ফর্মুলাটা, না মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সিলারেশনের ফর্মুলা। অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে গিয়ে তোমাদের এই মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড। ঠিক আছে, তো আর মাস যদি 1 কেজি হয় তখন যে ফোর্সটা প্রডিউস হবে সেটাই হচ্ছে গিয়ে 1 নিউটন। তাহলে নিউটন হচ্ছে গিয়ে এসআই ইউনিট অফ মেজারিং ফোর্স, এটা আমরা আগের বারও পড়েছিলাম। হ্যাঁ দেখো বলেছে when you are holding a weight of 1 kg in your hand, মানে যখন আমরা ধরো 1 কেজির কোনো একটা বস্তু হাতে নিয়ে রয়েছি তখন সেটা কত ফোর্স অ্যাপ্লাইড করবে আমাদের হাতের উপরে, না 9.8 নিউটন। এটাও অবশ্যই পড়ে রাখবে, এটাও কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে চলে আসতে পারে। ঠিক আছে, তো দেখো এবার বলেছে যে যখন আমরা ধরে রাখি 1 কেজিটা হাত দিয়ে তখন আমাদের হাত আর ওয়েটটা তো স্থিরই থাকে, তাই তো। তো আমরা ফোর্সটাকে কিভাবে মাপবো, না ধরো একটা ইটের টুকরোকে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে আর দড়িটার অন্য দিকের মাথাটা ধরলাম, তো সেটা যখন হাওয়াতে ধরা হচ্ছে তো দেখা যাচ্ছে ইটটা একদম স্থির রয়েছে, তাই তো, তখন সেটার কোনো অ্যাক্সিলারেশন আছে নেই, কিন্তু তাও বুঝতে পারছি যে ইটটা নিচের দিকে দড়িটাকে টানছে, তাই তো। সেটা কি করে হচ্ছে, না মেজার করছি ফোর্সটাকে। তো দেখো আর্থ আমাদের টানছে দুটো অবজেক্টকে, কী আমাদের প্রথমত হাতটা যেটা ইটটাকে ধরে রাখা হয়েছে বা যেটা হাতের উপরে ওয়েটটা রাখা হয়েছে, আরেকটা হচ্ছে যেটা ব্রিকটা রয়েছে যেটা দড়ি দিয়ে টাঙিয়ে রাখা হয়েছে, তখন ব্রিকটাকেও টানছে, মানে ইটটাকেও টানছে। এটা কোন দিকে টানছে, আর্থ নিজের দিকে, মানে নিজের আর নিচের দিকে। ঠিক আছে, মানে নিজের দিকে মানেই হচ্ছে যে নিচের দিকে। তো এটাকেই বলা হচ্ছে গ্র্যাভিটেশন বা ওয়েট অফ দ্য বডি। তার মানে গ্র্যাভিটেশনের আরেকটা কী অর্থ বলা যায়, না ওয়েট অফ দ্য বডি। তো এটা 6-এ তোমরা পড়েছো, আর নিউটন ল থেকেও তোমরা অনেকটা বুঝতে পেরেছো যে যখনই ফোর্স অ্যাপ্লাই করা হয় অ্যাক্সিলারেশন উইল ইনএভিটেবলি, মানে হবেই, অবভিয়াসলি অকার। তো দেখো এবার বলেছে যে তাহলে ওয়েট আর পিস অফ ব্রিকটা স্থির কেন, কোনো অ্যাক্সিলারেশন নেই কেন, যদিও গ্র্যাভিটেশনাল পুলটা হচ্ছে তার উপরে। তো তোমাদের কি মনে হয় যে অন্য কোনো ফোর্সও কাজ করছে ইকুয়াল মাপের, যেটা কিনা এই দুটো বডির উপরে কাজ করছে অপোজিট ডাইরেকশানে গ্র্যাভিটেশনাল ফোর্সের? তো অ্যান্সারটা হবে হ্যাঁ। এটাই তোমাদের যদি কোয়েশ্চেনটা আসে তখন তোমাদের এই প্রথম থেকে নিচে, মানে দেখো ব্র্যাকেটটা স্টার্ট হয়েছে আর এই জেনারেটেড, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই অলদোর আগের সেন্টেন্সটা যে জেনারেটেড শেষ হয়েছে সেখানে অবধি হবে। তো দেখো এখানে কি বলেছে যে একটা অপোজিট ফোর্স কাজ করছে অন দ্য ওয়েট আমাদের হাতের মাধ্যমে।
তো বলেছে যে সিমিলারলি একটা ফোর্স যেটা ইকুয়াল আর অপোজিট টু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে অন দ্য ব্রিক থ্রু দ্য স্ট্রিংয়ের মাধ্যমে। দাস অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল অনুযায়ী আমরা জানি যে যখনই ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করা হয় ফ্রম টপ অ্যান্ড বটম অন দ্য হ্যান্ড অ্যান্ড ওয়েট অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য স্ট্রিং অ্যান্ড দ্য পিস অফ ব্রিক। তো দুটো অপারেটিং ফোর্স যেহেতু ইকুয়াল আর অপোজিট, সো ম্যাগনিটিউড অফ নেট ফোর্স অন দ্য ব্রিক অ্যান্ড দ্য ওয়েট ইজ 0। তাই তো দেখো, তাই জন্য কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না। মানে যখনই কোনো হাতের দিয়ে আমরা কোনো জিনিস ওয়েট ধরে রয়েছি, তখন আমাদের আর্থটা যে নিচের দিকে টানছে, কিন্তু সেম আমাদের উপর দিকেও একটা ফোর্স জেনারেট হচ্ছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স। সেমটাই যখন আমরা দড়ি দিয়ে কোনো ইটকে ধরে রেখেছি, তখন আর্থ যখন গ্র্যাভিটেশনাল পুল দিয়ে ইটটাকে নিচের দিকে টানছে, সিমিলারলি অপোজিট আর ইকুয়াল একটা ফোর্স জেনারেট হচ্ছে, যেটা কিনা ইটটাকে ওর নির্দিষ্ট জায়গাতেই রেখে দিয়েছে। এই জন্য ইটটা স্টেশনারি আর আমাদের হাতটাও স্টেশনারি, মানে তাদের পজিশনটা, মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে না, রিমেন্স আনচেঞ্জ। তাই জন্য যেহেতু কোনো কিছু নেট ফোর্সটা কত হয়ে যাচ্ছে, 0, কারণ ইকুয়াল আর অপোজিট ফোর্স অ্যাক্ট করছে হাত আর ইটটার উপরে। তাই জন্য কোনো যেহেতু ফোর্সও নেই, তার আমরা জানি অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কত, F/m। এফ যদি 0 হয় তাহলে অ্যাক্সিলারেশনও 0 হয়ে যাবে। তাই তো 0/something ইজ অলওয়েজ ইকুয়ালস টু 0। যতই মাস হোক, ধরো অ্যাক্সিলারেশন কি ইকুয়াল টু ফোর্স বাই মাস, তাহলে ফোর্সটা যদি উপরেই 0 হয়ে যায়, তাহলে অ্যাক্সিলারেশনটাও অবভিয়াসলি 0 হয়ে যাবে। তাহলে বলেছে যে যদিও কোনো অ্যাক্সিলারেশন নেই, দুটো ইকুয়াল আর অপোজিট ফোর্স কাজ করে যাচ্ছে অ্যাগেনস্ট ইচ আদার। তো এটাকে কিভাবে মাপা হয় না, একটা স্প্রিং নেওয়া হলো, সেটাকে একটা হুক দিয়ে টানানো হলো, একটা ওয়েট বা পিস অফ স্টোন ঝোলানো হলো অন্য এন্ড দিয়ে স্প্রিংটাকে স্লাইটলি ছড়ানো হলো। তো সাপোজ দ্য ওয়েট ইজ রিপ্লেসড বাই সামথিং ডাবল ইটস ওয়েট। এবার ওয়েটটাকে বাড়িয়ে ডবল করা হলো। তো তখন কি দেখা যায়, স্প্রিংটা কি আরও এক্সপ্যান্ড করবে? অবভিয়াসলি করবে, মানে আরও ছড়াবে। তো দেখা যায় যে যত বেশি ওয়েটটা ঝোলানো হবে স্প্রিং থেকে, তত বেশি এক্সপ্যানশন করবে, মানে ছড়াবে। তো কেয়ারফুল অবজারভেশন দিয়ে নোট করা যায় যে এক্সপ্যানশন অফ দ্য স্প্রিংটা ডবল হয়ে যায় যখন ওয়েটটা ডাবল হয় ঝুলন্ত অবজেক্টটার। সাসপেন্ডেড অবজেক্ট মানে ঝুলন্ত অবজেক্ট। তো দ্য সাসপেন্ডেড অবজেক্ট অর আ হেভি স্টোন হাং ফ্রম দ্য স্প্রিংটা রিমেন স্ট্যাটিক। মানে প্রথমত তো সেটা স্ট্যাটিকই থাকে, মানে কোনো চেঞ্জ নেই, সেটার কোনো অ্যাক্সিলারেশনও নেই। কিন্তু যখন স্প্রিংটা ছড়ানো হচ্ছে ডিউ টু দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য হ্যাঙ্গিং অবজেক্ট অন দ্য স্প্রিং, ঠিক আছে, তখন মানে যখন স্প্রিংটা যখন মানে টানছে ডিউ টু দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য হ্যাঙ্গিং অবজেক্ট অন দ্য স্প্রিং, তখন সেটা কি হচ্ছে না, তখন সেটা টান দিচ্ছে। তো ইফ মোর ফোর্সেস অ্যাপ্লাইড অন দ্য স্প্রিং, তখন ম্যাগনিটিউড অফ মানে যেটা ইলংগেশন মানে যতটা ছড়াবে স্প্রিংটা, সেটাও বেড়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই যে পাশাপাশি দুটো ছবিতে একটা স্প্রিং আর একটা স্কেল প্লেস করা হয়েছে। ইন্ডেক্স মানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে অ্যাটাচ করে ওপেন এন্ড অফ স্প্রিং, দেখতে পাচ্ছ এটা সবাই, যেখানে স্প্রিংটা শেষ হচ্ছে সেখানে একটা পয়েন্ট অ্যাটাচ করে 0 করা হয়েছে। এবার বিভিন্ন ওজনের মাস সেটা দিয়ে ঝোলানো হয়েছে ওপেন এন্ড অফ স্প্রিং টু সি যে কোন মার্কে স্কেলে লাই করছে ইন্ডেক্সটা। তো এইভাবে বিভিন্ন রিডিং নেওয়া হয়েছে। যখন কোনো ওয়েট ঝোলানো হয় না স্প্রিং থেকে, তখন দেখা যায় কততে যাচ্ছে, 0-তে, যেটা দেখতে পাচ্ছি আমরা বাঁদিকের ছবিটাতে, তাই তো। কিন্তু যখন 1 কেজি আমরা কোনো কিছু ঝোলাচ্ছি এই স্প্রিং দিয়েই, তখন আমরা স্কেলটাতে দেখতে পাচ্ছি ইন্ডেক্স পয়েন্টে কত দেখায় না 1 কেজি, বা ফোর্স যদি দেখতে চাই কত দেখায় না, আমরা একটু আগেই পড়লাম কত হবে, 9.8 নিউটন। তো দ্যাস ফ্রম দ্য পজিশন অফ দ্য ইন্ডেক্স এটা বোঝা যাচ্ছে কি, দ্যাট দ্য ফোর্স বাই হুইচ দ্য আর্থ পুলস 1 কেজি অফ মাস, মানে যে ফোর্সটা আর্থকে টানছে 1 কেজি মাসের, ইজ ইকুয়াল টু দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য স্প্রিং। মানে আর্থকে যে ফোর্সটা 1 কেজি মাসের যে ফোর্সটা, সরি এটা বারবার ভুল হচ্ছে বলাটা, মানে আর্থ যে পুল করছে ফোর্সটা, কিসের ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সে, যে 1 কেজির কোনো
মাপের কোনো বস্তুকে টানছে নিজের দিকে, ইকুয়াল একটা ফোর্স জেনারেট হচ্ছে কিসে? স্প্রিংয়ে। কারণ আমরা জানি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন সব কিছুর ফোর্সের উপরই ইকুয়াল আর অপোজিট একটা ফোর্স এক্সার্ট হয়, তাই তো? তো এরমভাবে 2 কেজি 3 কেজিটাও আমরা বুঝতে পারি। দেখো, একটা স্প্রিং ব্যালেন্স ইজ মেড অন দ্য বেসিস অফ দ্য এক্সপ্যানশন অফ দ্য স্প্রিং ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ফোর্স। তাহলে কি বলেছে না, একটা স্প্রিং ব্যালেন্সটাকে বানানো হয় অন দ্য বেসিস অফ কতটা ছড়াচ্ছে স্প্রিং, ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ফোর্স, কতটা অ্যাপ্লাই হচ্ছে ফোর্স তার উপর ডিপেন্ড করে। তো এটাই বলেছে যে যদি দুদিক থেকে টানা হয় স্প্রিং ব্যালেন্সটা আর ইন্ডেক্সটা রেকর্ড করছে 3 কেজি, তার মানে কি যে দুদিক থেকে যে টানা হচ্ছে ফোর্স দিয়ে সেটা কত ফোর্স হচ্ছে না, আর্থ যেরকমভাবে একটা 3 কেজি মাসের কোনো অবজেক্টকে নিজের দিকে পুল করে। তো এটার পরিমাণটা কত হবে না, দেখো 1 কেজির আমরা ফোর্স জানলাম কত হয় 9.8 নিউটন, তাহলে 3 কেজির কত হবে না 3 × 9.8, তাই তো? এবার দেখো নেক্সট টপিক তোমাদের চলে আসছে ফ্রিকশন অ্যান্ড ইটস মেজারমেন্ট। তো এরপর দেখো কী বলেছে না, ফ্রিকশন অ্যান্ড ইটস মেজারমেন্টে যে ধরো আমরা মেজার করব ফ্রিকশনাল ফোর্স কিভাবে। তো ধরো একটা বক্সকে রাখা হয়েছে টেবিলের উপরে, তো সেটাকে টানা হচ্ছে স্প্রিং ব্যালেন্স দিয়ে। যেহেতু স্প্রিং ব্যালেন্স ইউজ হচ্ছে, তো সেভাবে আমরা ফোর্সটাকে মেজার করতে পারি, যতটা আমরা টানছি বক্সটাকে স্প্রিং ব্যালেন্স দিয়ে সেইভাবে। তো দেখা যাচ্ছে যে যখন ইন্ডেক্স অফ দ্য স্প্রিং ব্যালেন্স 1 কেজি রেকর্ড করছে, ধরো মানে ওই বক্সটাকে যে যখন স্প্রিং ব্যালেন্স দিয়ে টানা হচ্ছে দেখাচ্ছে যে কত রিডিং না 1 কেজি বা 9.8 নিউটন। তো এইভাবে আমরা বুঝতে পারছি কি যে যখন আমরা বক্সটাকে টানছি কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না 9.8 নিউটন। কোন দিকে টানছি? রাইট সাইডে, নিচের যে ছবিটাতে দেখতে পাচ্ছ। কিন্তু বলেছে যে বক্সটা মুভ হচ্ছে না রাইট সাইডে, ঠিক আছে? যদি বক্সটা রাইট সাইডে মুভ না হয় অর রিমেন স্টেশনারি, তার মানেটা কি বোঝা যাচ্ছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে না, যে সামওয়ান হ্যাজ ডেফিনেটলি অ্যাপ্লাইড আ ফোর্স অফ 9.8 নিউটন অন দ্য লেফট সাইড অফ দ্য বক্স, তাই তো? নিশ্চয়ই একজন 9.8 নিউটনের সেম ফোর্স একটা লেফট সাইড থেকে বক্সের অ্যাপ্লাই করেছে, তাই জন্য নেট ফোর্সটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। নেট ফোর্স 0 হয়ে যাওয়া আমি একটু আগেই বলছিলাম যে ধরো ইকুয়াল আর অপোজিট ফোর্স দুদিক থেকেই আসছে, বা 4 দিক থেকে বলতে পারো, মানে উল্টো দিক দিয়ে আসতেই হবে আর সেটা ইকুয়াল হতেই হবে। তো এখানে যেরকম ডান দিক থেকে 9.8 নিউটনের ফোর্স দিয়ে টানছে, তো সেরকমই সেমভাবে যদি লেফট সাইড দিয়েও একটা 9.8 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে নেট ফোর্সটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো তখন কি বক্সটা মুভ করবে? করবে না। তো বলছে যে কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি না যে কেউ লেফট সাইড দিয়ে পুল করছে বক্সটাকে 9.8 নিউটন ফোর্সে। তাহলে এই ফোর্সটা আসছে কোত্থেকে? যে বক্সটা স্টেশনারিই থাকছে, বক্সটা মুভ করছে না। তো এবার দেখো বলেছে যে যদি বক্সটাকে আমরা অন্য টেবিলে রাখি যার একটুখানি স্মুথ টপ থাকবে বা স্লিপারি টপ থাকে, তো তখন দেখা যায় যে বক্সটা মুভ অন দ্য রাইট সাইড বাই তখন আমরা দেখা যায় যে কি হচ্ছে না 9.8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলেই বক্সটা রাইট সাইডে মুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেটা আগের ক্ষেত্রে হচ্ছিল না। তো এটা এখান থেকে প্রুফ হচ্ছে যে প্রথম কেসে দেখা যাচ্ছে ইন দ্য কেস অফ দ্য ফার্স্ট টেবিল দ্য ইকুয়াল ফোর্স অফ 9.8 নিউটন যেটা লেফট সাইড থেকে আসছে বক্সের, এটা অ্যাকচুয়ালি কোথার থেকে আসছে না টেবিল টপ, মানে টেবিলের উপর থেকেই। যখন টেবিলটা চেঞ্জ হচ্ছে আর বক্সটা কোথায় রাখা হচ্ছে? একটা স্লিপারি সারফেসের উপরে, তখন নতুন যে টেবিল টপটা সেই সেম ম্যাগনিটিউড ফোর্সটা অ্যাপ্লাই করতে পারছে না, তাই তো? কারণ স্লিপারি কোনো কিছু সারফেস কি সেরকম সেম ফোর্স অ্যাপ্লাই করতে পারবে? ক্ষমতা আছে? নেই। তো সেখান থেকে আমরা তখন বলতে পারি কি না, যখন সেই বক্সটা টানা হচ্ছে তখন একটা ফোর্স জেনারেট কোথায় হয়? একটা সারফেস অফ কন্ট্যাক্ট, মানে যেখানটা টাচে রয়েছে বিটুইন দ্য টপ অফ দ্য টেবিল আর বেস অফ দ্য বক্স, টেবিলের উপরে আর বেসের মানে বক্সের তলা থেকে। তো এই ফোর্সটা স্টার্টস টু অ্যাক্ট ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্য ফোর্স অ্যাপ্লাইড টু পুল দ্য বক্স। যেদিক থেকে আমরা পুল করছি বক্সের তার অপোজিট থেকে এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তো তাই জন্য বক্সটা রাইটের দিকে যেতে দিচ্ছিল না।
তো প্রথম ক্ষেত্রে যখন আমরা বক্সটাকে ডান দিকে টানছি 9.8 নিউটন, তো সেম ফোর্স একটা জেনারেট হচ্ছে এই টেবিল টপ দ্বারা 9.8 নিউটন লেফট দিক থেকে। তাই জন্য ফোর্সটা যখন টোটাল কত হয়ে যাচ্ছে 0, তাই বক্সটা স্টেশনারিই থাকছে, মুভ করছে না। কিন্তু সেকেন্ড ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, যখন আমরা 9.8 যে ফোর্সটা সেটা দিলেই তখন কি হচ্ছে না, অনেক বেশি এই ফোর্সটা কিসের থেকে না, অপোজিট ফোর্স যেটা কিনা টেবিল টপ, স্মুথ টেবিল টপটা যেটা প্রডিউস করে সেটা অবভিয়াসলি 9.8-এর থেকে কমই হবে। তাই জন্য তখন বক্সটা রাইটের দিকে মুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে দ্য বক্স হ্যাজ মুভ টুয়ার্ডস রাইট, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য পোল। তাহলে এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন কী আসতে পারে না, হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিকশনাল ফোর্স। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারে। কি না, দ্য ফোর্স জেনারেটেড বিটুইন দ্য টু সারফেস অফ কন্ট্যাক্ট, মানে দুটো সারফেস রয়েছে, মানে দুটোটা সারফেস অফ কন্ট্যাক্ট, যেরকম একটু আগেই বলা হচ্ছিল টেবিল টপ আর বেস অফ দ্য বক্স। তো এই দুটোর মধ্যে যে ফোর্সটা জেনারেট হবে যেটা অপোজ করে, মানে উল্টো দিকে যায়, যেদিকে মোশন অফ অবজেক্ট যাচ্ছে তার উল্টো দিকে, মানে অর অ্যান অ্যাটেম্প টু মুভ দ্য অবজেক্ট, মানে যেদিকে মুভ করতে চায় অবজেক্টটা তার উল্টো দিকেও যেতে চাইছে, মানে ও চায় না অবজেক্টটা মুভ করুক। তো এই ফোর্সটাকেই বলা হয় ফ্রিকশনাল ফোর্স। তো প্রথম ক্ষেত্রে দেখা যায় ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্সটা কত, 9.8 নিউটন, যেটা ইকুয়াল টু দ্য ফোর্স বাই হুইচ দ্য বক্স ইজ পুলড। কিন্তু সেকেন্ড ক্ষেত্রে কি দেখা যায় না, সেকেন্ড ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপোজ অ্যান অবজেক্ট রেজিস্টিং অন অ্যান সারফেস ইজ পুলড উইথ দ্য ফোর্স দ্যাট অ্যাক্টস প্যারালাল টু দ্য সারফেস। যদি সেটা মুভ না করে তাহলে বলতে পারি যে সেই ফ্রিকশনাল ফোর্সের মাপটা ইকুয়াল টু দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বডি, তাই তো। ইফ দ্য পুলিং ফোর্স ক্যান বি মেজার্ড বাই স্প্রিং ব্যালেন্স, দিয়ে যদি আমরা মেজার করতে পারি পুলিং ফোর্সটা, তাহলে আমরা ফ্রিকশনাল ফোর্সটাও বুঝতে পারবো কত হচ্ছে। কিন্তু যদি মাসটা স্টার্ট করে মুভ হতে পুলের জন্য, তখন সেই মাপটা কিসের, ফ্রিকশনাল ফোর্সের, তখন সেটা ডিটারমাইন, মানে মাপ আমরা পরিমাণটা বুঝতে পারবো না। কি থেকে, সোললি মানে শুধুমাত্র স্প্রিং ব্যালেন্সের রিডিং দেখে, তখন ফ্রিকশনাল ফোর্সটা অপারেট করে তখনও। তো এটা দেখো, এটুকু তোমাদের হলো। তো নেক্সট আচ্ছা এইটুকু পরেরটুকু অবধি পড়ে রাখছি, স্লাইডিং ফ্রিকশন অবধি। তারপরের দিন আমি নেক্সট দিন থেকে স্টার্ট করব, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো দেখো কি বলেছে, এটা অবশ্যই পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট দুটো কোয়েশ্চেন, যে স্ট্যাটিক ফ্রিকশন আর স্লাইডিং ফ্রিকশন কী। তো ওয়েন অ্যান অবজেক্ট রিমেন স্টেশনারি অন আ সারফেস, কোনো একটা সারফেসের উপর যদি কোনো বস্তু স্টেশনারি মানে ফিক্সড থাকে, যদিও সেটাকে পুল করা হয় উইথ দ্য ফোর্স, দেন দ্য ফ্রিকশনাল ফোর্স জেনারেটেড ইজ নোন অ্যাজ স্ট্যাটিক ফ্রিকশন। তখন যে ফ্রিকশনাল ফোর্সটা জেনারেট হবে সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আর যদি সেই বস্তুটা মুভ করতে শুরু করে টানতে, তখন যে ফ্রিকশনাল ফোর্সটা জেনারেট করবে সেটাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। তার মানে অনেকটা তোমরাও এই মানে ডেফিনেশন থেকে, মানে ডেফিনেশন নয়, ওয়ার্ডগুলো থেকেই বুঝতে পারছো যে স্ট্যাটিক ফ্রিকশন কখন হচ্ছে আর স্লাইডিং ফ্রিকশন কখন হচ্ছে, কনসেপ্টটা ভালো করে বুঝে থাকলে। তো নেক্সট দিন আমি তোমাদের এটা আবার কন্টিনিউ করাবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি কোনো সময় কোনো রকম কিছু ডাউট হচ্ছে, তো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি আশা করব যতটুকু তোমাদের ডাউটটা ক্ল্যারিফাই করা যায় সেটা বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, তো আজকের মতন চলো এতটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদের একটাই রিকোয়েস্ট যে একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। কারণ তোমরা যদি আজকে আমার পাশে না থাকো তাহলে আমি সেই রকমভাবে তোমাদের জন্য যে ভিডিও আনছি সেই এগোনোর মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা সেটা সবাই বুঝতে পারবে আর আমার পাশে থাকবে এই যাত্রায়। তো আজকের মতন চলো এতটুকুই। সবাই ভালো করে পড়ো, সাবধানে থেকো। টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।